বাংলাদেশ নিয়েও ট্রাম্পের প্রতি আস্থা আছে, বাংলাদেশ নিয়েও মোদি যথেষ্ট আস্থাশীল ট্রাম্পের সঙ্গে। এখন বলতে পারেন এই যে মোদির সঙ্গে ট্রাম্পের এত ভালো বন্ধুত্ব, তাহলে শপথ অনুষ্ঠানে মোদি কেন গেল না? আপনারা জানেন 26শে জানুয়ারি ভারতের রিপাবলিক ডে খুব বড় করে ধুমধাম করে ওই দেশটা উদযাপন। যারা এতদিন শেখ হাসিনার বিচারের দাবি করছিল, প্রত্যার্পণের দাবি করছিল, গতকাল রাতে ধানমন্ডিতে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার মাধ্যমে সেই তারাই শেখ হাসিনাকে পুনর্বাসনের কাজটাই করে দিল। এমনটাই কাল রাত থেকে আমাদের সবচাইতে বড় সম্পদ বঙ্গবন্ধুর দুই কন্যা, বিশেষ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনো জীবিত, তার কনিষ্ঠ কন্যা জীবিত, এখনো তারা আছেন আমাদের বুকের ভেতর। ভেঙে দাও, গুড়িয়ে দাও, ফ্যাসিবাদের কোন চিহ্ন থাকবে না। তো সেনা সদর দপ্তরের ভেতরে যে আয়না ঘর, গুম ঘর, সেইটা ভেঙে দেওয়া, গুড়িয়ে দেওয়া, সেটা তাহলে কোনো ফ্যাসিবাদের চিহ্ন নয়, তাহলে সেটা নিরাপদে। বাংলাদেশের সেনাবাহিনী এর কাজটা কি? যুদ্ধ তো এবার কি তাহলে বাকি উপদেষ্টার জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বিপদে পড়ে যাবেন? আসসালামু আলাইকুম। আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বর্তমানে ক্ষমতা আছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আর এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশের চাঞ্চল্যের ঘটনা ঘটেছে। তার মধ্যে থেকে আমি আপনাদেরকে এমন কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ দেখাবো যা দেখলে আপনারা সত্যি রীতিমতো অবাক হয়ে যাবেন। তাই বলছি সম্পূর্ণ ভিডিও ফুটেজ আমার সাথে থাকবেন, তাহলে সবকিছু বুঝতে পারি ইনশাআল্লাহ। তো দর্শক চলুন আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিও ফুটেজগুলো আমরা প্রমাণ সহকারে দেখে আসি। যারা এতদিন শেখ হাসিনার বিচারের দাবি করছিল, প্রত্যার্পণের দাবি করছিল, গতকাল রাতে ধানমন্ডিতে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার মাধ্যমে সেই তারাই শেখ হাসিনাকে পুনর্বাসনের কাজটাই করে দিল। এমনটাই কাল রাত থেকে আমার ভিতরে একটা ভাবনা চলছিল, কিন্তু আজ সকালে এখন দেখছি সেই ভাবনাটা একদম সত্য। গতকাল ধানমন্ডির 32-এ যে কর্মকাণ্ড চালিয়েছে এই বিক্ষুব্ধ জনতা, এই জনতাই শেখ হাসিনাকে এই ঘটনার মাধ্যমে আরও শক্তিশালী করে দিল। মানে কালকের রাত থেকে তো অবাক হওয়া, আশ্চর্য হওয়ার কিছু বাকি ছিল না। মুহূর্তে মুহূর্তে আশ্চর্য আর অবাক হচ্ছিলাম, কিন্তু আজ এখন দেখছি সেই আশ্চর্য অবাক হওয়ার থেকেও বেশি আশ্চর্য ও অবাক হচ্ছি অন্য কিছু ঘটনা দেখে। বন্ধুরা, আপনাদেরকে এই যে কথাটা বললাম এর কারণ, এখানে সংবিধান সংস্কার কমিশনের সদস্য ফিরোজ আহমেদ তার ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন এবং সেই পোস্টে তিনি যে যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো শোনার পর আমি সত্যি অবাক হয়ে গিয়েছি যে ধানমন্ডি 32 নাম্বার নিয়ে ইউনূস সরকারের অধীনে থাকা একজন ব্যক্তি এরকম ধরনের মন্তব্য করবে, এই কাজটাকে এরকমভাবে ক্রিটিসাইজ করবে, একটা সুবুদ্ধি দেখাবে, এটা একেবারে ভাবনারও অতীত। ভাবতেই পারিনি আমি যে ইউনূস সরকারের অধীনে থাকা কোনো ব্যক্তি এই ঘটনাকে নিয়ে এমন নিন্দা করবে এবং কেন নিন্দা করছে তার সঠিক যুক্তিগুলো তুলে ধরবে এবং ইউনূস সরকারের সামনে চ্যালেঞ্জ ছুড়ে দেবে। এটা আমি ভাবতে পারিনি। ধানমন্ডি 32-এ যে ঘটনা হয়েছে, হ্যাঁ সেটা আশ্চর্যজনক, অবাক হওয়ার মতো, কিন্তু আরও অবাক হওয়ার মতো বিষয় এনার কথাগুলো শুনে আমি হয়েছি। এবং ইনি যে কথাগুলো বলছেন, এই ফিরোজ আহমেদ সংবিধান সংস্কার কমিশনের সদস্য, তার প্রত্যেকটা কথা অত্যন্ত যৌক্তিক কথা। তিনি বলছেন আজকে যারা এই কাজটা করেছে, যারা যারা এই কাজের উস্কানি দিয়েছে, যেই হোক না কেন সে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ইউনূস সরকারের কর্তব্য। কেন কর্তব্য? তিনি বলছেন যদি এই সরকার, ইউনূস সরকার নিজেদেরকে বৈধ হিসাবে মেনে থাকেন, তাহলে এমন একটা সরকারের অস্তিত্ব থাকলে বা থাকতে হলে, এরকম একটা বৈধ সরকার যে দেশে আছে তার যদি সত্যি অস্তিত্ব থেকে থাকে, তাহলে কোনো ভবনে বুলডোজার চালানো কিংবা আগুন দেওয়া কিংবা ভাঙচুর করা এই সবই ফৌজদার অপরাধ। একটা বৈধ সরকার দেশে আছে, কিন্তু তা সত্ত্বেও এইভাবে বুলডোজার চালানো, আগুন দেওয়া, ভাঙচুর করা, এগুলো তো ফৌজদারি অপরাধ। সেই জন্যই তিনি বলছে আজকে যারা এই কাজটা করেছে, যারা যারা এই কাজের উস্কানি দিয়েছে, যেই হোক না কেন সে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ইউনূস সরকারের কর্তব্য। যদি আপনি নিজেকে বৈধ হিসাবে মনে করে থাকেন এবং আপনার অস্তিত্ব আছে, এটা যদি প্রমাণ করতে চান, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াটা আপনার কর্তব্য। আরও অনেক কথা বলেছেন, তবে এখানে ইউনূস সরকার কি এই কর্তব্য পালন করবে? মনে তো হয় না, কারণ যারা যারা এই কাজটা করেছে তার থেকেও বড় বিষয় যারা যারা এই কাজের উস্কানি দিয়েছে, তারাই সব থেকে বড় দোষী। আর উস্কানি কে দিয়েছে সেটা তো আমরা স্পষ্ট জানি, কে বা কারা দিয়েছে। হাসনাত আবদুল্লাহ ফেসবুক পোস্টে রাতেই তো
আগের দিন রাতেই তো পোস্ট দিয়ে একেবারে পরিষ্কার করে দেশবাসীকে জানিয়েছে যে আগামীকাল কিছু একটা হতে চলেছে, এবং কোথায় কি হতে চলেছে তারও ইঙ্গিত দিয়েছিল। সুতরাং আমরা তো স্পষ্টভাবে জানি যে কারা এই কাজের উস্কানি দিয়েছে, এর পিছনে কারা আছে। তো তাদেরকে কি ইউনূস সরকার শাস্তি দিতে পারবে, বিচার করতে পারবে, তাদের বিরুদ্ধে এই কর্তব্য পালন করতে পারবে? মনে তো হয় না। এরপর দেখুন তিনি বলছে, অন্তর্বর্তী সরকার হিসাবে আপনাদের গ্রহণযোগ্যতার ন্যূনতম প্রমাণ হবে এটা এদের বিচার করা। সত্যি কত বড় কথা। অন্তর্বর্তী সরকার হিসাবে আপনাদের গ্রহণযোগ্যতার ন্যূনতম প্রমাণ হবে এটা এদের বিচার করা, ন্যূনতম প্রমাণ হবে। বাংলাদেশ ভূখণ্ডে যে কোনো সম্পদ ও সম্পত্তির নিরাপত্তা যদি সরকার দিতে না পারে, ঘোষণা দিয়ে যদি তা এভাবে ভাঙা যায়, তাহলে সরকারের কার্যত অস্তিত্ব থাকে না। উফ, একেবারে 101 টাকার কথা বলেছে। এই একটা বৈধ সরকার যদি তার অস্তিত্ব থেকে থাকে দেশে, এবং সে যদি বৈধ হয়ে থাকে, তাহলে এরকম ঘোষণা দিয়ে ভাঙচুর করা, দেশের সম্পদ ও সম্পত্তি নিরাপত্তা না দিতে পারা, এগুলো একেবারে মানে এই সরকারের অস্তিত্বটাকে একেবারে মানে প্রশ্নবিদ্ধ করছে, বারবার প্রশ্নবিদ্ধ করছে। নিজেদেরকে যদি এই সরকার বৈধ মনে করে থাকে, তাহলে এদের বিচার করাটা কর্তব্য। বুলডোজার বাহিনীর মাঝেও ফ্যাসিবাদীর সব উপসর্গ দেখা যাচ্ছে। মানে তিনি শেখ হাসিনাকে ফ্যাসিবাদী বলছেন, কিন্তু এই বুলডোজার বাহিনীর মধ্যেও সেই একই জিনিসগুলো দেখা যাচ্ছে, সেই একই হিংসাত্মক কার্যক্রম, সেই একই চরমপন্থা, সমস্ত কিছু এই বুলডোজার বাহিনীর মধ্যে কিছু কম নেই। রাজনৈতিকভাবে এরা যদি সফল হয়, বাংলাদেশ কয়লা হয়ে যাবে। কয়লা হওয়ার আর কি বাকি আছে, জ্বলছে ধিকি ধিকি হয়ে। এবার শুধু স্ফুলিঙ্গটা আরো বাড়ার দরকার। এই লোভী ও বর্বর মানুষগুলো জুলাই আগস্টের অভ্যুত্থান ভাঙিয়ে বেশি দূর যেতে পারবে না। কিভাবে তিনি এই কথাগুলো বলছে ইউনূস সরকারের অধীনে থেকে, আমি তো ভেবে পাচ্ছি না। এই লোভী ও বর্বর মানুষগুলো জুলাই আগস্টের অভ্যুত্থান ভাঙিয়ে বেশি দূর যেতে পারবে না। সুতরাং এই লোভী ও বর্বর মানুষগুলো কারা সে তো আমরা জানি, কিন্তু তার সত্ত্বেও তিনি কিভাবে এরকমভাবে বলছে এই সত্যগুলো। এবার দেখুন তিনি বলছে, হাসিনার বিচার ও প্রত্যার্পণ যেখানে হওয়ার কথা, সেখানে তাকে পুনর্বাসন করার কাজটাই করবে এই ঘটনা। এটা অতি বাস্তব কথা। কারণ কেন হবে? কারণ শেখ হাসিনা এবার দুনিয়াকে দেখাবে যে দেখুন, এই ইউনূস সরকারের অধীনে দেশের আইন শৃঙ্খলা, দেশের যে সুষ্ঠু বিচার ব্যবস্থা, সেটার আজ কতটা অবনতি হয়েছে, যার কারণে আজ দেশের মানুষ এরকম বিশৃঙ্খল ঘটনা ঘটাতেও বিন্দুমাত্র ভাবছে না। এটা তো সারা দুনিয়াকে দেখানো যাবে, তাই না? এবং প্রশ্ন তোলা যাবে। সেই জন্যই তিনি বলছে এটা পুনর্বাসনের কাজ করেছে, হাসিনাকে আরো শক্তিশালী করেছে। একটা বাড়ি গিয়েছে, ওই জায়গাতেই আবারও বাড়ি তৈরি করা যাবে। কিন্তু এই যে কাজটা করেছে, তাতে অনেক বড় ক্ষতি হয়েছে। যারা ভাবছে হাসিনার ক্ষতি হয়েছে, হাসিনার ক্ষতি তো অনেক আগেই হয়ে গিয়েছে। যা হওয়ার, এখন যা ক্ষতি হওয়ার সেটা তাদেরই হবে। মনে রাখবেন, এই ঘটনাগুলোতে সর্বদা শক্তিশালী হয় গোয়েন্দা সংস্থা ও আমলাতন্ত্র। যারা এই ঘটনা ঘটালো, তারা বাংলাদেশের জনগণকে কয়েক ধাপ পিছিয়ে দিল, জুলাইয়ের অর্জনকে তুলে দিল অগণতান্ত্রিক শক্তিগুলোর হাতে। অসাধারণ কথা বলেছেন ইনি। আর এই হচ্ছে ওনার ফেসবুক পোস্ট। তিনি ইউনূস সরকারের অধীনে থেকে এরকম সত্য কথা বলেছে, এটাই ভেবে আমি অবাক হয়ে যাচ্ছি। দেখুন না কীরকমভাবে বর্বরতা চালানো হয়েছে, শুধু 32 নম্বরে নয়। দেখুন গতকাল থেকে কি হয়েছে। চট্টগ্রামে মশাল মিছিল, শেখ মুজিবের মুরাল ভাঙচুর। এখানে দেখুন, সিলেটে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো শেখ মুজিবের মুরাল। এখানে দেখুন, ময়মনসিংহে বঙ্গবন্ধুর মুরাল ভাঙচুর। এখানে দেখুন, মানে সারা দেশে, কালকে সারা দেশে ধ্বংসযজ্ঞ চালিয়েছে এরা, সারা দেশে। আর এর নেতৃত্ব দিয়েছে কে? হাসনাত। এই ছাত্র সংগঠন নিজেদের যে দলটা আছে সেটাকে উস্কানি দিয়ে আরও বেশি বিশৃঙ্খলা ছড়ানো হয়েছে সারা দেশে। এখানে দেখুন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 4 হল ও 1 স্কুলের নাম ফলক ভেঙে নূতন নামকরণ বিক্ষুব্ধদের। মানে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 4টি আবাসিক হল ও একটি স্কুলের নাম ফলক ভেঙে নূতন নামকরণ করেছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। গতকাল বুধবার রাতে শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের নামে থাকা সব নাম ফলক, গ্রাফিতি ও দেওয়াল লিখন মুছে দিতে এই কর্মসূচি পালন করে তারা। এবার এই জিনিসগুলো যদি আমরা একটু ঠান্ডা মাথায় ভাবি, তারা কেন এত বিশৃঙ্খল হয়ে উঠেছে, কেন এত তৎপর? শেখ হাসিনার একটা ভাষণ, শেখ হাসিনাকে তো তাদের হিসাব অনুযায়ী শেখ হাসিনাকে তো দেশের মানুষ গ্রহণ করে না। শেখ হাসিনার তো কোনো গ্রহণযোগ্যতা নেই দেশে, তিনি স্বৈরা শাসক, দেশের মানুষ তাকে পোছেই না। সুতরাং সে কি ভাষণ দিল, কি বলল, সেগুলো তো তাহলে মানুষ শুনবেই না, মানুষ তো তার কথায় কোনো গুরুত্বই দেবে না, তাকে মূল্যই দেবে না। এখন সে ফেসবুকে, ইউটিউবে যা বক্তব্য দিক না কেন, সেটা তো হাস্যকর পরিণত হবে। কিন্তু সেই বক্তব্যকে কেন্দ্র করে গতকাল রাত থেকে যা দেখলাম আমরা সারা দেশে, এটা স্পষ্টই প্রমাণ করে যে এরা কতটা ভীত। যদি ভীত না হতো তাহলে এত ধ্বংসযজ্ঞ তারা চালাতো না। তারা এই ধ্বংসযজ্ঞের মাধ্যমে এটা বোঝাতে চেয়েছে শেখ হাসিনা ও আওয়ামী লীগকে যে দেখো, তোমরা একটা ভাষণ দেওয়ার কথা বলেছ, তাতেই আমরা কি করে দিয়েছি তোমাদের, সুতরাং আর এরকম দুঃসাহস দেখাবে না। এই মেসেজটাই তো দেওয়ার চেষ্টা করেছে তারা, তাই না? যে শেখ হাসিনা আপনি ভাষণ দিলেন, আমরা দেখুন কত ধ্বংসযজ্ঞ চালিয়েছি আপনার একটা ভাষণে, সুতরাং আপনি এখানেই চেপে যান। এটাই তো তারা বোঝানোর চেষ্টা করেছে, তাই না? আর যদি এটা বোঝানোর চেষ্টা করে থাকে, তাহলে এর পিছনে তাদের অভিসন্ধি কি ছিল? ভয়, যে শেখ হাসিনা যদি কোনোভাবে এসে যায় বা প্রত্যার্পণ হয়, তাহলে আমাদের খ্যার নেই। আর তারা যে একটা কথা বারবার বলছে বা বুঝাচ্ছে, শেখ হাসিনার গ্রহণযোগ্যতা নেই বাংলাদেশে, সেটাও ভুল প্রমাণিত হয়েছে। কারণ সেটা যদি সত্য হতো, তাহলে এরা এত এনার্জি খরচ করে, এত টাকা পয়সা খরচ করে, এত মানুষকে এক জায়গায় করে এরকম একটা এত এনার্জি খরচ করতো না। কারণ তার তো গ্রহণযোগ্যতাই নেই। একটা পাগল রাস্তায় বেরিয়ে কি বলল না বলল, সেটাতে আমরা কানই দেই না। একটা পাগল যদি আমাকে গালাগালিও দেয়, যাই বলুক না কেন, আমার তাতে কিছু এসে যায় না, আমার মান সম্মানেই লাগবে না, কারণ ওর কথা কেউ ভাবেই না। ও কি বলল সেটা নিয়ে আর একটা মানুষ কোনো কিছু আমার বিষয়ে ভাববেই না। সেই জন্য আমিও, ও কি বলল না বলল তাতে আমার কিছু এসে যাবে না। কিন্তু একটা ভালো মানুষ যদি আমার নামে ন্যূনতম কোনো কিছু বলে, তাহলে সেটা আমার মাইন্ডে লাগবে যে অন্য আরেকজন শুনলে কি বলবে, কারণ ওই মানুষটার কথা আরেকজন মানুষ বিশ্বাস করবে, সেই কারণেই। সুতরাং শেখ হাসিনার যে গ্রহণযোগ্যতা নেই বাংলাদেশে, এরা যে বোঝাচ্ছে দেশের মানুষকে, এটা সম্পূর্ণ মিথ্যে, সেটা তারা তাদের কার্যক্রমের মাধ্যমেই প্রমাণ করলো। এবং এই যে আমি বললাম বা ইনি বললেন যে শেখ হাসিনাকে কার্যত এই কাজের মাধ্যমে আরও শক্তিশালী করা হলো, তার প্রত্যার্পণের বদলে তার পুনর্বাসনের কাজটাই করা হলো, সেটা একরকমভাবে যদি সত্যি দেখতে হয় তাহলে কিছুটা এরকম যে দেশের জনগণ বুঝতে পারলো যে সত্যি আওয়ামী লীগ বা শেখ হাসিনা যেটা বলে আসছে যে এরা পাকিস্তানের হানাদার বাহিনী, এরা বর্বর, এই যেমন এই মানুষটা বলল এদের হাতে দেশ গেলে বাংলাদেশ কয়লা হয়ে যাবে, তো সেটার একদম জল জ্যান্ত প্রমাণ গতকাল বাংলাদেশের মানুষ দেখল দেশের এরকম সম্পত্তি ধ্বংস করার কাজের মাধ্যমে। একটা বক্তব্যের কারণে পুরো দেশের চারিদিকে ভাঙা চোরা আগুন লাগিয়ে দেওয়া হলো। সুতরাং গতকাল এদের হাতে ক্ষমতা গেলে কোনো কিছু যদি একটা হয়, তাহলে এরা পুরো দেশটাকেই ধ্বংসের মুখে ফেলে দেওয়ার জন্য সেরকম কোনো পদক্ষেপ নেবে। তো সেই জন্যই দেশের মানুষের আস্থা, বিশ্বাস আরও বাড়লো যে হ্যাঁ, এই যে ছাত্র জনতা আছে এরা হানাদার বাহিনী, এরা ভেঙে দাও, গুড়িয়ে দাও, ফ্যাসিবাদের কোনো চিহ্ন থাকবে না। তো সেনা সদর দপ্তরের ভেতরে যে আয়না ঘর, গুম ঘর, সেইটা ভেঙে দেওয়া, গুড়িয়ে দেওয়া, সেটা তাহলে কোনো ফ্যাসিবাদের চিহ্ন নয়, তাহলে সেটা নিরাপদে থাকবে। আচ্ছা, বাংলাদেশের সেনাবাহিনী এর কাজটা কি? যুদ্ধ টুদ্ধ তো করতে হয় নাই কোনোদিনই। দুইজন রাষ্ট্রপতি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর জিয়াউর রহমানকে মেরে ফেলা, বাংলাদেশের রাজনীতিতে পেছনে পেছনে কাঠি নাড়া, একে তাকে তুলে মেরে ফেলা, যৌথ বাহিনীর নামে, র্যাবের নামে নাম বদলে, পোশাক বদলে একে তাকে তুলে নিয়ে যাওয়া, মেরে ফেলা, সকল খুন আর অপরাধের জন্য দায় মুক্তি পেয়ে তারপরেও দেশপ্রেমিক সেনাবাহিনী সেজে থাকা ছাড়া এদের কাজটা কি?
32 নম্বরের বাড়ির সামনে নাকি ভুয়া ভুয়া স্লোগান দিয়েছে ছাত্র জনতা, আর তাতে ভয় পেয়ে লেজ গুটিয়ে পালাতে হয়েছে সেনাবাহিনীকে। তো ম্যাজিস্ট্রেসি পাওয়া, দেশে দেশে শান্তি রক্ষা করে বেড়ানো সেনাবাহিনী যে বাংলাদেশে শান্তি রক্ষা করতে পারছে না, তারা লেজ গুটিয়ে পালিয়ে যাচ্ছে বলে যে রাত দিন ধরে একটা বাড়ি জ্বলছে, ভাঙছে একদম রাজধানীর কেন্দ্রে। তো জাতিসংঘকে এর জবাব দিতে হবে না যে কেন এত বড় শান্তিরক্ষী সেনাবাহিনী নিজের দেশে শান্তি রক্ষা করতে পারছে না? আচ্ছা, আরেকটা প্রশ্ন, ডিজিএফআই মানে সেনা গোয়েন্দা সংস্থা, এরা কি বাংলাদেশ সেনাবাহিনীর অংশ নাকি একটা স্বাধীন প্রতিষ্ঠান? মানে ধরেন আয়নাঘর আর গুম খুনের সব দায় দায়িত্ব তো আপনারা ধরেন আমরা দিয়ে দিয়েছি শেখ হাসিনার ওপর, এবং দিতেই হবে, কারণ তিনি নির্বাচিত প্রধানমন্ত্রী, তাকে আমরা বিশ্বাস করেছিলাম, তার উপর দায়িত্ব ছিল সকল কিছু নিয়ন্ত্রণ করার, সকল কিছু দেখে রাখার। এখন আপনাদের বসানো ইউনুস সাহেব, সেই ইউনুস সাহেবকে 6 মাসের বেশি সময় ধরে সেনা সদর দপ্তরের ভেতরে যে আয়নাঘর আপনারাই নাম দিয়েছেন, যে গুম ঘর, যে নির্যাতন কেন্দ্র, তাতে ঢুকতে দেওয়া হচ্ছে না। তো উনি যে গুম কমিশন বানিয়েছেন, তার তদন্তকারীরা বলছেন যে ভেতরে নাকি ওই আয়নাঘরগুলোর চেহারা চেঞ্জ হয়ে গেছে, দেয়াল রং করে ফেলা হচ্ছে, দরজা পাল্টে ফেলা হচ্ছে, কিন্তু কিচ্ছু করতে পারছে না সরকার। এই ইউনুস সাহেব মাত্র সিদ্ধান্ত নিয়েছিলেন, কারণ অনেক দিন থেকে, মানে আমরা তো 6 মাস ধরে, সেই 5ই আগস্ট থেকে আমি অপেক্ষা করছি যে আয়নাঘরের ছবি দেখব। তো সেই 6 মাস পরে ইউনুস সাহেব একটা দিন তারিখ ঠিক করেছিলেন যে গণমাধ্যম কর্মী এবং ভুক্তভোগীদের নিয়ে, সার্ভাইভারদের নিয়ে তিনি যাবেন আয়নাঘর পরিদর্শনে। সেনা সদর দপ্তর থেকে মানা করে দিয়েছে। আমি জানি না ভাই, তাসনিম খলিল ভাইয়ের নেত্র নিউজ, সেখানে খবর পড়লাম যে সেনা সদর দপ্তরের চাপে এখন ইউনুস সাহেব সিদ্ধান্ত নিয়েছেন তিনি গণমাধ্যম কর্মী বা সার্ভাইভারদের নিয়ে, ভুক্তভোগীদের নিয়ে ওই আয়নাঘর পরিদর্শনের যে সিদ্ধান্ত নিতে পেরেছিলেন 6 মাস পরে, সেটাও আর তিনি করতে পারছেন না। এখন আমার প্রশ্ন হলো যে এই যে বীর বিক্রম 2024-এর বিপ্লবের বীর বিক্রম হাসনাত আব্দুল্লাহ, তাকে তিনি এই যে ভেঙে দাও, গুড়িয়ে দাও, ফ্যাসিবাদের কোনো চিহ্ন থাকবে না, তো সেনা সদর দপ্তরের ভেতরে যে আয়নাঘর, গুম ঘর, সেইটা ভেঙে দেওয়া, গুড়িয়ে দেওয়া, সেটা তাহলে কোনো ফ্যাসিবাদের চিহ্ন নয়, তাহলে সেটা নিরাপদে থাকবে। তারপরে দেখেন যে 5ই আগস্টে আপনাদের মনে থাকবে যে স্বজনেরা, যাদের স্বজনেরা গুম হয়ে গেছেন, তারা মায়ের ডাক নামে একটা সংগঠন গত কয়েক বছর ধরে ভীষণ সক্রিয়, ভোকাল, সেই সংগঠনের পরিবারের সদস্যরা গিয়ে ডিজিএফআই এর দপ্তরের সামনে দাঁড়ালেন যে তাদের গুম হয়ে যাওয়া স্বজনদের যাতে ফেরত দেওয়া হয়। কিন্তু এখন পর্যন্ত গোলাম আজমের ছেলে মাইকেল চাকমা, এই দুজন ছাড়া আমি মনে করতে পারছি না যে আর কেউ মুক্তি পেয়েছেন, বা কোনো বীর বিক্রম গিয়ে সেই মায়ের ডাক সংগঠনের পরিবারের সদস্যদের খোঁজ নিয়ে বলেছেন, কথা দিয়ে এসেছেন যে আর যারা যারা গুম হয়ে গেছেন, নিখোঁজ হয়ে গেছেন, তাদেরকে বের করে আনবেন। আসলে বের করে আনবেন কিভাবে? কারণ ধরেন সেনা দপ্তরের, সেনা সদর দপ্তরের চাপে ডিজিএফআই এর সেই গুম ঘর দেখতে এখনো ইউনুস সাহেবই যেতে পারলেন না, এত বড় নোবেলের শান্তি বিজয়ী লোক। তো মানে এই ভাসুরের নাম আসলে মুখে আনা যায় না, এবং এই ভাসুরের নাম মুখে আনা যায় না দেখে সম্প্রতি আপনারা লক্ষ্য করেছেন কিনা, ওই যে যুবদল নেতা তৌহিদুল, যাকে পিটিয়ে মারলো সেনাবাহিনী, এবং তার পরিবার সুনির্দিষ্টভাবে বলল যে সেনাবাহিনীর সদস্যরা কিন্তু পোশাক পরেই রাত 2:30টার দিকে গিয়ে বাসা থেকে পরিবারের সদস্যদের সামনে পরের দিন ওই লোকের বাবার কুলখানি তুলে নিয়ে এসেছে, আর পরদিন আধমরা অবস্থায়, প্রায় মৃত অবস্থায় পুলিশের হাতে তৌহিদুলকে তুলে দিয়েছে। হাসপাতালে নিতে নিতে তৌহিদুল মারা গেছে। কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন সংবাদ সম্মেলন করলেন, নাকি এ বিষয়ে কথা বললেন, তখন তিনি আধো আধো স্বরে বললেন সাদা পোশাকধারী ব্যক্তিরা নাকি তৌহিদুলকে মেরে ফেলেছে, এবং সবখানে নাকি সেনাবাহিনীর কথা বলেন নাই, প্রশাসনে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে নাকি আওয়ামী লীগ লুকিয়ে আছে। তো আসলে দেখেন, বিএনপি তো কোনোদিন মুখ খুলে এই কথাটাও বলে না যে সেনাকুতে, সেনা সদস্যদের হাতে তাদের প্রেসিডেন্ট, তাদের নেতা, তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিহত হয়েছিলেন। তো জিয়াউর রহমান যে শহীদ জিয়া হলেন, কিভাবে হলেন? জিয়াউর রহমান ছিলেন চট্টগ্রাম সার্কিট হাউসে, গিয়েছিলেন বিএনপির তার দলের মধ্যে একটা সমস্যা মেটাতে চট্টগ্রামে গিয়েছিলেন, সার্কিট হাউসে ঘুমাচ্ছিলেন। ঘুমন্ত জিয়াউর রহমানের ওপর সেনা সদস্যরা গিয়ে গুলি চালিয়ে তাকে হত্যা করে, জিয়াউর রহমান পরিণত হন শহীদ জিয়ায়। তো বিএনপির মুখে এইসব কথা কখনো শুনবেন না, কারণ ওই যে বললাম সেনাবাহিনীর কথা মুখে আনা যায় না। তো এইরকম দেশপ্রেমিক সেনাবাহিনীকে আসলে ভয় না করে কোনো উপায় নাই, কারণ তারাই খুন করেন, তারাই কু করেন, তারাই জিয়া থেকে এরশাদ,
ফখরুদ্দিন থেকে ইউনুস, এক একজনকে এক এক সময় ক্ষমতায় বসান, আর 11 সময় থেকে তারা আরেকটা মজা পেয়েছে, এটাই নাকি জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে তাদের চাকরি টিকিয়ে রেখে ডলার কামানোর একমাত্র পথ। মানে তারা কু করেন, তারপরে তারা বঙ্গভবনে ঢুকে যান, তারপরে তারা ইচ্ছা মতো সরকার গড়েন। কিন্তু তারা যে কু করেছেন এই কথা না রাজনৈতিক দলগুলো বলে, না সংবাদ মাধ্যম বলে। তো এত জমি জিরাত সুযোগ সুবিধা পেয়ে শান্তি দিতে না পারলে, নিজের দেশের জনগণ ভুয়া ভুয়া বলে চিৎকার করলে, রাজধানীর কেন্দ্রে সারা দিন ধরে মানে রাত দিন ধরে আগুন জ্বলতে দিলে, বুলডোজার এনে ভাঙতে দিলে, সারা দেশে মববাজি চলতে দিতে হলে, আবার যখন যাকে ইচ্ছা তুলে এনে পিটিয়ে মেরে ফেলার লাইসেন্স থাকতে হলে, সেনা সদরে গুম ঘর নাকি আয়না ঘর চালিয়ে তাতে শান্তিতে নোবেলকেও 6 মাসে ঢুকতে না দিলে, বিশ্বে এদের ডলার কামানো শান্তি রক্ষার চাকরিটা কিভাবে থাকে? এই প্রশ্নটা তো আমাদের অন্তত করা দরকার। কারণ যত কিছুই বলি না কেন, আমাদের তো সম্মানিত দর্শক শ্রোতা, আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা পুরোটা মনোযোগ সহকারে দেখেছেন। এই ভিডিও ফুটেজে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশে ডক্টর ইউনূসের পদক্ষেপের দাবিতে কি হয়েছে তাও বুঝতে পেরেছেন। চলুন আমরা এই বিষয়ে আরো একটা ভিডিও ফুটেজ প্রমাণ সহকারে দেখে আসি। বাংলাদেশ নিয়েও ট্রাম্পের প্রতি আস্থা আছে, বাংলাদেশ নিয়েও মোদি যথেষ্ট আস্থাশীল ট্রাম্পের সঙ্গে। এখন বলতে পারেন এই যে মোদির সঙ্গে ট্রাম্পের এত ভালো বন্ধুত্ব, তাহলে শপথ অনুষ্ঠানে মোদি কেন গেল না? আপনারা জানেন 26শে জানুয়ারি ভারতের রিপাবলিক ডে, খুব বড় করে ধুমধাম করে ওই দেশটা উদযাপন করে এই রিপাবলিক ডে। এই কারণে এই রিপাবলিক ডে অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে উপস্থিত থাকতে হয়। তো নরেন্দ্র মোদি যেহেতু ভারতের প্রধানমন্ত্রী, সেই হিসেবে তাকে উপস্থিত থাকতে হবে। এই জন্যই তিনি ট্রাম্পের শপথ অনুষ্ঠানে যেতে পারছেন না। আর ট্রাম্পের শপথ অনুষ্ঠানে যে যেতে পারছেন এটা ইতিমধ্যে ট্রাম্পকে তিনি জানিয়েছেন, এবং একই সাথে ভারতের রিপ্রেজেন্টেটিভ হিসেবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস.জি. জয়শঙ্কর তিনি কিন্তু ট্রাম্পের শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, এটাও নরেন্দ্র মোদী ট্রাম্পকে জানিয়েছে। যখন নরেন্দ্র মোদী আসতে পারলো না ট্রাম্পের শপথ অনুষ্ঠানে, তখন কিন্তু ট্রাম্প এই পুরো বিষয়টা জানার পর একটা প্রতি উত্তর দিছে বা মন্তব্য করছে। সেটা হচ্ছে যে আমি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর সর্বপ্রথম ভারতে রাষ্ট্রীয় সফর দেব, তারপর অন্যান্য দেশে আমি রাষ্ট্রীয় সফরে যাব। অর্থাৎ প্রথমে ভারতে রাষ্ট্রীয় সফর করবেন, তারপরে চীনে রাষ্ট্রীয় সফর করবেন, তারপরে রাশিয়ায় রাষ্ট্রীয় সফর করবেন। আমেরিকার দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট হওয়া এই ডোনাল্ড ট্রাম্প। এই ডোনাল্ড ট্রাম্প এমন একজন মানুষ যে তিনি কিন্তু সবসময় মাইনরিটি নিয়ে কথা বলেন, তিনি কিন্তু সবসময় যুদ্ধে যারা নির্যাতিত তাদের নিয়ে কথা বলেন। তিনি কিন্তু তার নির্বাচনী ইশতেহারে বলেছিলেন যে ট্রাম্প যদি দ্বিতীয়বারের মতো পাশ করে তাহলে শপথ নেওয়ার আগেই যুদ্ধ বন্ধ করবেন। আর এটার জন্য কিন্তু ফিলিস্তিনের যে যোদ্ধা গোষ্ঠী, যেটাকে আমরা হামাস নামে চিনি, এই হামাসের প্রতিনিধি নিয়ে ট্রাম্পের সঙ্গে দেখা করেছেন এবং তাকে বিজয়ের পর অভিনন্দন জানিয়েছিলেন। আমি আমার ভিডিওতে, মানে এর আগে ট্রাম্প নিয়ে যে ভিডিওগুলো আমি বানিয়েছি সেখানে এই ব্যাপারে আমি জানিয়েছি এবং নিউজের যে কাটিংটা সেটাও দিয়েছিলাম। তো অন্যান্য যুদ্ধবাজ আমেরিকান শাসকের মতো এই ডোনাল্ড ট্রাম্প যুদ্ধের ব্যবসাকে ইনফ্লুয়েন্স করে এইবার ক্ষমতায় আসেনি। এইবার তার ক্ষমতার ট্যাগলাইনই একটা ছিল, মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন, অর্থাৎ আমেরিকাকে আর গ্রেটফুল ভাবে, মানবিকভাবে বিশ্বের সাথে পরিচিত করে তোলা। এই যে যুদ্ধনীতি পরিহার করে আমেরিকাকে শ্রেষ্ঠ হিসাবে বিশ্বের কাছে তুলে ধরার যে একটা প্রক্রিয়া, তারই একটা অংশ কিন্তু এই যে ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধবিরতি, যেটা দীর্ঘদিন ধরে প্রত্যেকটা মুসলমানের দাবির একটা অংশ ছিল। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কিন্তু এই ফিলিস্তিনের যুদ্ধ নিয়ে বেশ সোচ্চার ছিলেন এবং তিনি কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে গিয়েও এটা নিয়ে প্রতিবাদ করেছেন। জাতিসংঘের মতো ক্যাবিনেটে গিয়েও কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ফিলিস্তিনিদের পক্ষে কথা বলেছেন, ইসরায়েলের এই যুদ্ধনীতি পরিহারের আহ্বান জানিয়েছিলেন। চলেন সেই ফুটেজটা একটু দেখে আসি। Always against any genocide. What is happening in Gaza, I feel it's a genocide, so we never support it. এই যে স্টেটমেন্টটা, শেখ হাসিনার এই ইংরেজি স্টেটমেন্টটা 2023 সালের 17ই ডিসেম্বরের ঠিক এক সপ্তাহ আগে, অর্থাৎ 10ই ডিসেম্বর, ওই সময় ধারণকৃত, যেই সময় জাতিসংঘে সরাসরি ফিলিস্তিনিদের পক্ষে রাষ্ট্রীয় বিবৃতি লেটার প্রদান শেষে এই স্টেটমেন্টটা দিয়েছিল এবং জার্মান এক টেলিভিশন চ্যানেল এটাকে ফলাও করে প্রচার করে। ফলাও করে প্রচার করার পর এটা বিশ্বব্যাপী সকল নেতাদের দৃষ্টি আকর্ষণ করে এবং তারপরেই নেতানিয়াহুর সরকারের টার্গেটে পড়ে যায় শেখ হাসিনা। বাংলাদেশের প্রধানমন্ত্রিত্ব পদে যে শেখ হাসিনা দাপটের সঙ্গে 15 বছর রাজত্ব করে গেছেন, সেই শেখ হাসিনাকে উৎখাত করার জন্য ইহুদিরা ফান্ডিং করা শুরু করে। আর এই যে আমাদের দেশেরই ভিপি নূর, আমাদের দেশেরই মোসাদের এজেন্ট, ইভেন বিএনপি, মোসাদের এজেন্ট যারা বাংলাদেশে কাজ করে তারা তো আছে, সাথে বিএনপি, ভিপি নূর এবং কিছু বাম দালালের বাচ্চারা যারা রাজনৈতিক ছত্রছায়ায় ইন্টারন্যাশনাল দালালি করে, এরা পয়সা খেয়ে শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করা শুরু করে। এর মধ্যে ডেভিড বার্গম্যানও আছে, যে কিনা প্র্যাকটিক্যাল ফ্যাক্ট অ্যানালাইসিস করে নিউজ করতো ঠিকই, কিন্তু এটার পেছনে যে এই মেটাকুলাসলি ডিজাইন করা প্ল্যানটা বাস্তবায়ন হচ্ছে, এই জিনিসটা সামনে আনতো না। যার ফলে কি হতো,
শেখ হাসিনা বারবার মব ট্রায়াল এবং গুজবের শিকার হতো। আর আপনারা জানেন একটা মিথ্যা কথা 100 বার যখন বারবার রিপিট করা হয়, একবার না একবার মানুষের খটকা লাগে, কি রে এই কথাটা বারবার আসতেছে, তার মানে নিশ্চয়ই লোকটা এরকম। এবং বাংলাদেশের সাধারণ মানুষের মনে এই ক্যাম্পেইনটা ঢুকিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশে ফ্যাসিস্ট নামক শব্দটা এমন ভাবে প্রমোট করেছে এই ইহুদির গোষ্ঠীরা, আমার দেশের জনগণই আমার দেশের এই প্রধানমন্ত্রীর পেছনে তাকে হত্যা করার জন্য তার গণভবনে হামলা চালিয়েছে। ফ্যাসিস্ট নামক শব্দটা এমন ভাবে প্রমোট করেছে এই ইসরায়েলি পশ্চিমা এনজিওবাদের এই গোষ্ঠীরা বাইডেন সরকারের সহযোগিতা নিয়ে এবং বাংলাদেশে থাকা সিআইএ এর সোর্সদের মাধ্যমে, যে আমার দেশের সাধারণ মানুষ আমার দেশের প্রধানমন্ত্রীকে হত্যা করতে আসতেও দ্বিধাবোধ করেনি। তাহলে বুঝেন কি পরিমাণ ক্যাম্পেইন আর কি পরিমাণ পয়সা ঢালা হয়েছে। আর এগুলোর প্রত্যেকটা বিষয় নিয়ন্ত্রণ হয়েছে এনজিওদের মাধ্যমে। হ্যাঁ, বিভিন্ন এনজিও যারা পশ্চিমা থেকে ফান্ড নিয়ে বাংলাদেশের কার্যক্রম পরিচালনা করে, দেখা যায় হিউম্যান রাইটস এর কার্যক্রম করতেছে, মানবিক কার্যক্রম করতেছে, কিন্তু ব্যাকগ্রাউন্ডে এই যে ইহুদিদের কাছ থেকে পশ্চিমাদের কাছ থেকে টাকা এনে এরা যে বাংলাদেশে ঢালতেছে, এদের ব্যাকগ্রাউন্ডে উদ্দেশ্যটা থাকে ভিন্ন, যাতে ওদের যুদ্ধের ব্যবসাটা দীর্ঘদিন চালিয়ে যাওয়া যায়, ওদের ফিলিস্তিনের ইসরায়েলের যুদ্ধটা দীর্ঘদিন বাঁচিয়ে রাখা যায়। আর এটাকে বন্ধ করার জন্য এই শেখ হাসিনা ইন্টারন্যাশনাল পর্যায়ে স্টেটমেন্ট দিচ্ছে, ও তো একটা 56,000 বর্গ মাইলের প্রধানমন্ত্রী, ওরে উৎখাত করতে কি করা লাগবে, ঢালো টাকা বাংলাদেশে। এবং সেটাই হয়েছে, আমার দেশের প্রধানমন্ত্রীর পেছনে আমার দেশের মানুষকেই লাগিয়ে দিয়েছে মেটাকুলাসলি প্ল্যান ডিজাইন করে। কারণ আমার দেশের প্রধানমন্ত্রী ফিলিস্তিনিদের পক্ষে কথা বলেছে। আপনি দেখবেন ফিলিস্তিনের ইস্যু আসলে ভিপি নূর চুপ থাকে, বিএনপি চুপ থাকে, এই মামুনুল হকদের মতো মাওলানাদেরকে টাকা দিয়ে নামানো হয়। ওই সময় ডিজিএফআই এনএসআই এর পয়সা খায়া এরা বাইতুল মোকাররমে ফিলিস্তিনের পক্ষে কথা বলেছে বাধ্য হয়ে, কারণ পয়সা পাইছে। এরা পয়সা ছাড়া কখনো ফিলিস্তিনের পক্ষে একটা ওয়ার্ডও বলে নাই, একটা শব্দও বলে নাই। যে সমস্ত হুজুরদেরকে টাকা দিয়ে মুসলিম গণহত্যার প্রতিবাদ করাইতে হয়, তাহলে ওই ধরনের হুজুর দিয়ে দিন শেষে কি হবে? কিছুই হবে না। শুধুমাত্র সামাজিক চাপ সৃষ্টি করার জন্য ওই সময় শেখ হাসিনার সরকার, যেহেতু তিনি কাউমি মাতা ছিলেন, সেহেতু তিনি এই মাওলানাদেরকে ব্যবহার করে তিনি ফিলিস্তিনের পক্ষে প্রতিবাদের জোয়ার তুলেছিলেন। এবং বাইতুল মোকাররমে ফিলিস্তিনের পক্ষে কিন্তু অনেক প্রতিবাদ মিছিল হয়েছে, অনেক মানববন্ধন হয়েছে। এটা কিন্তু শেখ হাসিনার আমলেই হয়েছে এবং শেখ হাসিনাই এটা করিয়েছে। কেন? যাতে যে ফিলিস্তিন আর ইসরায়েলের যুদ্ধ বন্ধ হয়, যেন একটা সামাজিক চাপ সৃষ্টি হয়, যাতে বিশ্ববাসীকে এটা বোঝানো যায় যে বাংলাদেশিরা ফিলিস্তিনের এই গণহত্যার বিরুদ্ধে সোচ্চার এবং বাঙালি সাধারণ মুসলিমরা চায় না ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরতা চলমান থাকুক। এবং আপনি খেয়াল করে দেখবেন, ডিসেম্বরের 10 তারিখে জাতিসংঘে শেখ হাসিনা ফিলিস্তিনিদের পক্ষে প্রতিবাদ লিপি দিয়ে আসার পর 17ই ডিসেম্বর বাংলাদেশে এসে জাতির উদ্দেশ্যে কি বলেছিলেন, তার সমাবেশে তিনি কি বক্তৃতাটা দিয়েছিলেন, চলেন শুনে আসি। আজকে আপনারা দেখেন প্যালেস্টাইনের উপরে কিরকম আক্রমণ হচ্ছে ইহুদিদের দ্বারা। হেব্রনে মসজিদে 60 জন মুসল্লিকে এই ইসরায়েলের লোকরা হত্যা করে। আমরা তার প্রতিবাদ করেছিলাম। পার্লামেন্টে আমরা রেজুলেশন আনার জন্য আমাদের বিরোধী দলের পক্ষ থেকে প্রস্তাব দিয়েছিলাম এবং সরকারি দলকে বলেছিলাম আপনারা এটা প্রতিবাদ করেন। তারা সে প্রতিবাদ করেনি। আমরা প্রতিবাদ করব সেটাও করতে দেবে না। সেই দিন আমরা পার্লামেন্ট থেকে বের হয়ে যাই, এবারে আমরা পদত্যাগ করি। এটাই হলো বাস্তবতা। আর আজকে আপনারা দেখেন, যখনই প্যালেস্টাইনের উপর আক্রমণ চলেছে, আমরা কিন্তু আমাদের পার্লামেন্টে রেজুলেশন নিয়েছি, এটাকে আমরা বিবৃতি দিয়েছি এবং পার্লামেন্টে আমরা আলোচনা করেছি। আমরা সবসময় প্যালেস্টাইনের ভাই বোনদের পক্ষে। আমরা একটা নীতি নিয়ে চলি, আমরা সবসময় নির্যাতিত মানুষের পাশে থাকি। আর ওদের চরিত্র হচ্ছে সাধারণ মানুষকে নির্যাতন করা, সেটাই প্রমাণ করে যাচ্ছে তারা। তো দেখলেন তো, এভাবেই শেখ হাসিনা ফিলিস্তিনের পক্ষে কাজ করেছে। আমার কথা ভাই, খালি মাঠে এসে গলাবাজি করলে তো হবে না, প্র্যাকটিক্যালি যে জায়গায় প্রতিবাদ জানাইলে যুদ্ধ বন্ধ হবে সেই কাজ করতে হবে। এবং সেটা করতে যায় ইন্টারন্যাশনাল এই পশ্চিমা শত্রুদের টার্গেটে পড়ে গেছিল এই ব্যক্তি শেখ হাসিনা। যেহেতু তিনি ফিলিস্তিনি গণহত্যা নিয়ে কথা বলেছেন, সেহেতু তার মুখ বন্ধ করার জন্য তাকেই গণহত্যাকারী বানাইতে এই ইহুদিরা টাকা ঢালছে, এই পশ্চিমা বাইডেন প্রশাসন টাকা ঢালছে, এই নেতানিয়াহুর সরকারেরা মেটাকুলাসলি ডিজাইন করে শেখ হাসিনাকে গণহত্যাকারী বানাইছে এনজিওবাদের দোসরদের মাধ্যমে। আর এই টোটাল কর্মযোগ্য বাস্তবায়ন হয়েছে খোদ ইউনূসের মাধ্যমে আমাদের বাংলাদেশে। আর আমরা সাধারণ জনগণ কি করছি? আমার দেশের লিডারকেই মারতে গেছি। কার বুদ্ধিতে, কার উস্কানিতে? এই এনজিওবাদের এই গোষ্ঠীর মেটাকুলাসলি ডিজাইন করা প্ল্যানের অংশ বাস্তবায়ন করতে যায়, তাই না? আপনি খেয়াল করে দেখেন, আজকে যখন ফিলিস্তিনে উৎসব হয়, আজকে যখন ফিলিস্তিনে আনন্দ উৎসব হয় এই যুদ্ধবিরতিতে, কত হাজার প্রাণ বেঁচে গেছে একবার খেয়াল করে দেখছেন? তো এটা কি শেখ হাসিনার একার কারণে হয়েছে? মোটেও না। এটা ওই যে বিশ্ব নেতা যারা যুদ্ধ চায় না, সেই সমস্ত বিশ্ব নেতাদের প্রচেষ্টাই হয়েছে, যার একটা ছোট্ট অংশ ছিল আমাদের দেশনেত্রী শেখ হাসিনা। এবং তাকেই মারতে গেছে এই যে মেটাকুলাসলি ডিজাইন করা এই এনজিওবাদের এই গোষ্ঠীরা। এবং তাদেরকে সাপোর্ট দিছি আমরা বাঙালি জনতারা, যারা এতটা অকৃতজ্ঞ আমরা।
অথচ আমরা এই যে ব্যাকগ্রাউন্ডে আন্তর্জাতিক রাজনীতির এই গুটিবাজিগুলো আমরা একটাবারও চিন্তাও করিনি। এটাই বাস্তবতা, এটাই হইছে। এভাবেই আমার দেশে এক ঢিলে দুই পাখি মারার চিন্তা ভাবনা করছিল পশ্চিমা গোষ্ঠীরা। এক, লিডারশিপ খতম হয়ে যাবে, শেখ হাসিনার মতো লিডারশিপ আর থাকবে না। দ্বিতীয়ত, এখানে আমেরিকার রাজত্ব চলবে, বাইডেন সরকারের মনোনীত প্রতিনিধি দল দিয়েই দেশ চলবে। কিন্তু এই পুরা সিস্টেমটারে বারাভাতের ছাই দিয়ে দিছে ডোনাল্ড ট্রাম্প। আর এই যে বলে না যে যার উদ্দেশ্য ভালো, চিন্তা ভাবনা ভালো, তার সাথে স্বয়ং সৃষ্টিকর্তা থাকে। হয়তো এই জন্যই ওই যে আমেরিকাকে গ্রেট অ্যাগাইন করার চিন্তা ভাবনা নিয়ে ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে অংশগ্রহণ করেছিল এবং এই জন্য স্বয়ং সৃষ্টিকর্তা তাকে জিতাইছে এবং আজকে তিনি শপথ গ্রহণ করছেন। সুতরাং আমার দেশের সাধারণ জনতাকে শুধু এটুকুই বলতে চাই, ভাই, একটা লিডার তৈরি করতে অনেক বছর লেগে যায়, একটা শাসক তৈরি করতে অনেক বছর লেগে যায়। একটা দেশ পরিচালনা করা এত সহজ না। 32টা দল মিলে যখন বাংলাদেশ চালাইতে পারতেছেন না, তখন একটা নারী তার চৌকুশ বুদ্ধি দিয়া মিলে মিশে বিশ্ব নেতাদেরকে সাথে নিয়ে এই দেশটাকে পরিচালনা করছে এবং বিগত 15 বছরে অর্থনীতি এত দূর নিয়ে আসছে। এমনি এমনি হয় নাই কিন্তু। 15 বছর কিন্তু তিনি আয়েশ করেন নাই। 15 বছর তিনি কিন্তু পরিশ্রম করছেন, খাটছেন, এই দেশের জন্য খাটছেন, কারণ দেশটা তার বাপের স্বপ্ন আছিল। আর আপনার আমার দুর্নীতি আর ব্যক্তিগত স্বার্থের জন্য আর উস্কানিতে পা দিয়ে লাফালাফি করার কারণে পুরো দেশ আজকে বিপদে। এই লিডারটা আজকে দেশের বাইরে, শুধুমাত্র নিরাপত্তার কারণে। আপনাদের জন্যই তো করেছিল। আজকে একটা মুচির ছেলেও কিন্তু ম্যাজিস্ট্রেট হওয়ার স্বপ্ন দেখে। আজকে একটা লেবারের ছেলে মেয়েও কিন্তু ডাক্তার হওয়ার স্বপ্ন দেখে। কেন? কারণ ওই যে মুচির ছেলে মুচি হবে, ওই ট্রেডিশন ভাঙ্গে দিয়া সবার জন্য শিক্ষার ব্যবস্থা করছিল। কিন্তু আপনারা গুজব, অপব্যাখ্যা দিয়ে ইহুদিদের কাছ থেকে পয়সা আইনা এই ব্যক্তি শেখ হাসিনাকে উৎখাত করার জন্য তার পেছনে লেগেছিলেন এবং 5ই আগস্টের সময় তার গণভবনে হামলা চালিয়েছিলেন। আজকের ভিডিওটা আমি তৈরি করছি এই কারণে, আপনাদের একটু বিবেক হওয়া দরকার, একটু বুদ্ধি হওয়া দরকার। অন্ততপক্ষে কিছুটা হলেও আজ পাবেন বিশ্ব রাজনীতিতে কোন জায়গায় ঠোকা দিলে সেটা রিফ্লেকশন বাংলাদেশে এসে পড়ে। প্যালেস্টাইনের জনগণ তারা যে অমানবিক কষ্টের মধ্যে দিয়ে জীবনযাপন করছে, সেখানে ইসরায়েলের আক্রমণের ফলে বিশেষ করে নারী, শিশু, তাদের উপরে হামলা। সবচেয়ে জঘন্য কাজ হচ্ছে যে আল আহলি আল আরব ব্যাপটিস্ট হাসপাতাল, এই হাসপাতালে ওখানকার নারী, শিশু, মারা সন্তানদের নিয়ে মনে করেছিল এখানে বোধহয় নিরাপদ থাকবে। অনেকেই ওখানে আশ্রয় নিয়েছিল আর চিকিৎসাধীন তো ছিলই। সেখানেই তারা এয়ার অ্যাটাক করে, বম্বিং করে এবং নারী শিশুকে হত্যা করে। এই হত্যাকাণ্ড, যুদ্ধ, এটা আমরা চাই না। আমরা ইতিমধ্যেই বাংলাদেশ থেকে মাননীয় স্পিকার, আমি ঔষধ, শুকনো খাবার এবং শিশুদের জন্য এবং নারীদের জন্য কিছু পণ্য সামগ্রী আমরা পাঠিয়েছি। সেখানে খাবার, ঔষধ কোনো কিছুই দিতে দিচ্ছে না। চারিদিকে ইসরায়েল বন্ধ করে রেখে দিয়েছে। এটা কোন ধরনের কথা? যে কোনো যুদ্ধে হাসপাতাল বা নারী শিশুদের উপরে এভাবে হামলা হয় না, কিন্তু আজকে তাদের খাদ্য, পানি সবকিছু বন্ধ করে দিয়ে অমানবিক যন্ত্রণা দেওয়া হচ্ছে। তো দেখলেন তো, এভাবেই নিরীহ ফিলিস্তিনিদের পক্ষে শেখ হাসিনা কথা বলেছিলেন। এবং আমাদের দেশের বাইতুল মোকাররমে যে চামচারা ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধ বন্ধের জন্য গলাবাজি করে না, মুসলিম লিডার, খিলাফত কায়েম, হ্যান ত্যান, তারা এখনো পর্যন্ত ওই যুদ্ধবাজ বাইডেন সরকারের পক্ষেই কিন্তু এই বিগত 3 মাস নাচানাচি করছে, এই শেখ হাসিনাকে উৎখাত করছে, এই বাংলাদেশে পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়ন করতেছে। কারণ আপনারা জানেন বাইডেন সরকারের সাথে পাকিস্তান সরকারের একটা ঘনিষ্ঠ হৃদ্যতাপূর্ণ সম্পর্ক রয়েছে। খেয়াল করে দেখবেন শেখ হাসিনার পতন হওয়ার পর সবার আগে বাইতুল মোকাররমে মারামারি হয়েছে, ইমামকে সরায়া দাও, শেখ হাসিনার ফ্যাসিবাদী ট্যাগ লাগায়া জোরপূর্বক পদত্যাগ করানো হয়েছে। খেয়াল করে দেখবেন বাইতুল মোকাররমের ইমাম, খতিব, পুরো সেটআপটাই কিন্তু শেখ হাসিনা চলে যাওয়ার পর চেঞ্জ করা হয়েছে। কেন? কারণ বাইতুল মোকাররমের ওই ইমাম, ওই খতিবকে শেখ হাসিনা পন্থী ট্যাগ দিয়ে না সরাইলে এখানে ইহুদিদের পন্থী কোনো হুজুরকে বসানো যাবে। বোঝা গেল? তো ইহুদিপন্থী হুজুরকে বাইতুল মোকাররমে সেটআপ দেওয়ার জন্য শেখ হাসিনার পতনের পর সবার আগে বাইতুল মোকাররমে মারামারি হয়েছে, যাতে এই যে পুরো সেটআপটা যেন চেঞ্জ হয়। আরেকটা জিনিস আপনাদের মাথায় প্রশ্ন আসতে পারে যে শেখ হাসিনা টাকা দিয়ে যদি ফিলিস্তিনের পক্ষে মামুনুল হককে নামায়, তাহলে পরবর্তীতে কেন মামুনুল হককেই শেখ হাসিনার আমলেই গ্রেপ্তার করা হলো? শেখ হাসিনা তখনই মামুনুল হককে গ্রেপ্তার করেছে যখন শেখ হাসিনা গোয়েন্দা রিপোর্টের মাধ্যমে জানতে পারলো যে মামুনুল হকের এই গ্রুপটা আইএসআই এর সহযোগিতায়, অর্থাৎ পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই, সেই আইএসআই এর সহযোগিতায় বাইডেন প্রশাসনের এবং নেতানিয়াহু সরকারের, যারা কিনা ফিলিস্তিনি শিশুদের রক্ত নিচ্ছিল যুদ্ধের মাধ্যমে, আর এনজিওবাদ এই গোষ্ঠীটা আছে, এই এনজিওবাদ এই গোষ্ঠী, নেতানিয়াহু সরকার আর হচ্ছে বাইডেন প্রশাসনের পয়সায় বাংলাদেশে যে সমস্ত সিআইএ, অর্থাৎ আমেরিকান গুপ্তচর সংস্থা সিআইএ, সেই সিআইএ এর যে সমস্ত গুপ্তচরেরা বাংলাদেশে কাজ করত, তাদের মাধ্যমে টাকা খায়ে, তাদের কাছ থেকে টাকা খায়ে এই মামুনুল হক বাংলাদেশ সরকারের বিরুদ্ধে এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কাজ করা শুরু করলো, যেটার প্রাথমিক ধাপ ছিল ভাস্কর্য ভাঙচুর। ভাস্কর্য ভাঙচুর আপনি দেখবেন বিভিন্ন জেলা, মহল্লায়, থানা পর্যায়ের এরিয়াগুলোতে শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যকে ভেঙে ফেলা হয়েছিল শেখ হাসিনার আমলেই।
পরবর্তীতে শেখ হাসিনা যখন গোয়েন্দা তদন্ত করার পর যখন এই জিনিসটা প্রমাণ পায় যে আইএসআই এবং সিআইএ এর টাকায় এবং এনজিও বাদের পরামর্শে মামুনুল হক সহ কিছু মৌলবাদী ইনফ্লুয়েন্সার গোষ্ঠী বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কাজ করা শুরু করছে, তখনই এদেরকে গ্রেফতার করা হয়েছে। কারণ স্বাভাবিক, আমি যদি আপনার ঘর ভাঙচুর করি আপনি আমার নামে মামলা দিবেন না, বিষয়টা এরকমই। তখন একটা দেশের প্রধানমন্ত্রী যখন দেখবে তার দেশের ভিতরে এরকম ভাঙচুর এবং জঙ্গিবাদ কর্মকাণ্ড আবার বাড়ছে, তো স্বভাবতই সে কিন্তু তার যে মাথা তাদেরকেই কিন্তু গ্রেফতার করবে, এবং সেটাই করছে। এবং এই যে দেড় ব্যাটারি রফিকুল ইসলাম মাদানী হুজুর ওদের মধ্যে একটা, ঠিক আছে। তো আওয়ামী লীগ সরকার কিন্তু কাউকে এমনি এমনি গ্রেফতার করে নাই, কারণ এরা টাকার কারণে ফিলিস্তিনি শিশুদের রক্তের সাথে বেইমানি করে বাইডেন সরকার আর এনজিওবাদের গ্রুপের সাথে হাত মিলায়া ফিলিস্তিনির ওই অসহায় মানুষগুলোর সাথে পল্টি নিল, আর শেখ হাসিনা তাদেরকে গ্রেফতার করলেই দোষ, তাই না? ও মাথায় টুপি আছে, টুপি থাকলেই ভাই মুসলিম হয় না, টুপি থাকলেই মুসলমান হয় না। যারা আপনাকে দীর্ঘদিন ধরে বলে ফিলিস্তিনের স্বাধীনতা চাই, খেলাফত কায়েম করতে চাই, ইসলামিক রাষ্ট্র গঠন করতে চাই, তারাই দেখেন যারা ফিলিস্তিনের শিশুদের রক্ত নিয়েছে, যারা ফিলিস্তিনি শিশুদের উপর হত্যা করেছে, তাদের কাছ থেকে টাকা খেয়ে বাইতুল মোকাররমে তারাই শেখ হাসিনার বিরুদ্ধে গলাবাজি করে, শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলে, বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে কথা বলে। তাহলে আপনারা এদেরকে কি বলবেন? বাইতুল মোকাররমে দাঁড়ায় স্টেটমেন্ট দিচ্ছে, আমরা ফিলিস্তিন স্বাধীন চাই, এই চাই, সে চাই, কারণ আছে, কোথাও না কোথাও থেকে টাকা পাচ্ছে, লাফাচ্ছে। এখন যখন অরিজিনালি ফিলিস্তিনের যুদ্ধবিরতি হওয়ার কথা, ঠিক ওই সময় ট্রাম্পের পক্ষে তারা যাবে না, তারা কখনোই যাবে না। কেন যাবে না? কারণ ট্রাম্প সবসময় গণতান্ত্রিক প্রক্রিয়াতে বিশ্বাস করে, এবং শেখ হাসিনার সঙ্গে ট্রাম্পের সঙ্গে খুব ভালো সম্পর্ক, মোদির সঙ্গে ভালো সম্পর্ক, কারণ ট্রাম্প চায় পৃথিবীতে কোনো যুদ্ধ নয়, শান্তি থাকুক এবং সংখ্যালঘুদেরকে নিয়ে যেন সে এগিয়ে যেতে পারে। এই জিনিসটা যদি বাস্তবায়ন হয় তাহলে তো এই মৌলানাদের ব্যবসা থাকবে না, পয়সা থাকবে না। এই জন্য দেখবেন শেষ মুহূর্তে যাওয়ার আগে ইউনূস গভর্নমেন্ট কি করতেছে, যেন ভারতের সাথে যুদ্ধ লাগে এই পরিস্থিতিটা তৈরি করতেছে। কারণ ওরা যুদ্ধের কন্ট্রাক্টটা নিয়েই রাখছে, যে এই যেভাবেই হোক এইদিকে যুদ্ধটা, একবার যদি যুদ্ধটা লাগে তাহলে প্রমাণ তো হবে পরে কে ভুল করছে কে দোষ করছে, প্রমাণ তো হবে পরে। কিন্তু তার আগে ওদের যে যুদ্ধের উপর বেস করে ওদের যে ইনকামের যে পদ্ধতিটা, যেটা এতদিন ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে ছিল, ওখানে একটা গ্রুপ খাইছে, এখন তো আর ওরা ক্ষমতায় নাই। এখন দক্ষিণ এশিয়ায় যদি এই তৃতীয় রাষ্ট্রটাকে জিম্মি করে তারা খাইতে পারে তো ভালো না, এখন ওরা এটাই করতেছে। কিন্তু সেই বারাভাতে ছাই দিয়ে দিছে ট্রাম্প। আজকে 20 জানুয়ারি 2025, আজকে এই মুহূর্তে ট্রাম্প যখন শপথ নিচ্ছে, তখন আমি আপনাদের জন্য এই ভিডিওটা এই জন্য বানাচ্ছি, কারণ আমি বিশ্বাস করি যে আপনি, আমরা কেউই চাই না পৃথিবীতে যুদ্ধ নামক এই অশান্তিটা চলতে থাকুক। কারণ যুদ্ধ পৃথিবীর কোনো দেশের জন্য কল্যাণ কিংবা মঙ্গল বয়ে আনে না। খুব শীঘ্রই এরা ডাস্টবিনে নিক্ষেপ হবে, বেশি দিন নাই। কেন বলতেছি বেশি দিন নাই? কারণ যুদ্ধ, সংঘাত, মারামারি, মিলিশিয়া বাহিনী তৈরি করে একটা গ্যাঞ্জামের পরিস্থিতি সবসময় তৈরি করে রাখা, এই পরিস্থিতি আসলে একদিন দুই দিন ঠিক আছে চলে, যে মানুষ দেখতে পারে, কিন্তু যখন এটা রেগুলার হয়ে যায় না, একটা পর্যায়ে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়ে। এবং বর্তমান এই 5 মাসের কর্মকাণ্ডে কিন্তু এমনই পরিস্থিতি। দেখবেন যে আগামী 2-1 মাসের মধ্যেই জিওপলিটিক্যাল এনভায়রনমেন্ট চেঞ্জ হওয়া শুরু হয়েছে। কেননা ট্রাম্প তার নির্বাচনী ইস্তেহারে কি বলেছিল? ট্রাম্প তার নির্বাচনী ইস্তেহারে এটা বলেছিল যে সে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার 1 ঘন্টা আগে হলেও সে ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধ বন্ধ করবে। এবং দেখেন, বাংলাদেশ সময় এখন আমি যখন এই ভিডিওটা শুট করতেছি, তখনও কিন্তু ট্রাম্প ক্ষমতা গ্রহণ করে নাই। এখন ওদের দেশে সময় হচ্ছে সকাল 10টা, হয়তোবা এখন সে শপথ নিতে যাচ্ছে, কিন্তু তার 24 ঘন্টা আগে ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধ কিন্তু স্থগিত হয়েছে। তাহলে এই যে ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধটা যে স্থগিত করলো ট্রাম্প প্রশাসন, এটা অবশ্যই তার নির্বাচনী ইস্তেহারের কমিটমেন্টের একটা অন্যতম প্রতিফলন। একই সাথে বাংলাদেশের হিন্দু মাইনরিটি এবং বাংলাদেশের শেখ হাসিনার পুনর্বাসন নিয়ে টুইট করছিল যে ট্রাম্প, সেই টুইটের প্রতিফলনও পাবেন, কারণ ওইটাও কিন্তু তার নির্বাচনের আগে একটা কমিটমেন্টের অংশই ছিল। তখন আমাদের দেশের এই মিলিশিয়া বাহিনী, জঙ্গিবাদের এই গ্রুপটা, যারা কিনা জামাত শিবির এবং ইউনুস গং, একই গোষ্ঠী, জাস্ট ব্যানার আলাদা, এরা কিন্তু বলছিল যে আওয়ামী লীগের নতুন জাতির পিতা ডোনাল্ড ট্রাম্প। আসলে বিষয়টা আওয়ামী লীগের জাতির পিতা না, বিষয়টা হচ্ছে পৃথিবীতে শান্তি কায়েম করা। বিগত 4 বছরে বাইডেন প্রশাসন যত পররাষ্ট্রনীতি গ্রহণ করছে, প্রত্যেকটা পররাষ্ট্রনীতিতেই কিন্তু যুদ্ধের ইঙ্গিত ছিল আর জঙ্গিবাদের সংশ্লিষ্টতা ছিল। এই যে জঙ্গিবাদের টোটাল গেমটা, এই গেমটাই বন্ধ হয়ে যাবে ভেরি সুন, চিন্তার কিচ্ছু নাই। জঙ্গিবাদের গেমটাকে বন্ধ করা ট্রাম্পের একটা নির্বাচনী কমিটমেন্ট ছিল, আর তার নির্বাচনী কমিটমেন্ট সে কিন্তু ইতিমধ্যে ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধ স্থগিত করার মাধ্যমে দেখাই দিছে না। ভবিষ্যতে বাংলাদেশ, সাউথ এশিয়া, যে দেশে বাইডেন প্রশাসন যুদ্ধনীতি বাস্তবায়ন করছিল না, প্রত্যেকটা দেশের এনভায়রনমেন্ট দেখবেন চেঞ্জ হয়ে যাবে। ট্রাম্প বাংলাদেশের জন্য অবশ্যই শুভ শক্তি বলে আমি মনে করি। একই সাথে এখান থেকে বাংলাদেশিদেরও একটা শিক্ষার বিষয় আছে, সেটা হচ্ছে বারবার কিন্তু এই ট্রাম্প এসে আপনাদেরকে বাঁচাবেন, বারবার কিন্তু
ওই বহির্বিশ্ব এসে আপনাদেরকে বাঁচাবে না, বাঁচালেও তাদের স্বার্থ কিন্তু সেখানে থাকবে। ভবিষ্যতে যেন আপনারা এই সেম পরিস্থিতিতে না পড়েন, এটার জন্য অন্ততপক্ষে আপনাদের ভালো হওয়া উচিত, দুর্নীতিকে বিদায় জানানো উচিত এবং দুর্নীতিকে ইগনোর করা উচিত। যদিও এটা আমি কাকে কি গল্প শোনাচ্ছি, বাংলাদেশের পলিটিশিয়ানরা হচ্ছে নাম্বার 1 কারাপ্টেড, এরা কখনোই জিন্দিগিতেও দুর্নীতি ছাড়তে পারবে না। তবুও আমি বলে রাখতে চাই যে অন্ততপক্ষে এইটুকু আপনাদের প্রতি আহ্বান থাকবে যে এমন কোনো কিছু করেন না যাতে ভবিষ্যতে বাংলাদেশের পুরো নেতৃত্ব শূন্য পরিস্থিতি তৈরি হয়ে যায়, মানে একেবারে পুরো বাংলাদেশে কোনো লিডারই না জন্মায়। কারণ কি, এই ধরনের দুর্নীতির কারণে অনেক মেধাবী মানুষজন কিন্তু বাংলাদেশে থাকে না, কিন্তু পরবর্তীতে এসে যে বাংলাদেশে আবার পুনর্বাসিত হবে তারও কোনো সুযোগ থাকে না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের প্রতি প্রত্যাশা এটাই থাকবে যে দয়া করে দুর্নীতিটা বন্ধ করেন ভাই, এর থেকে বেশি কিছু বলতে চাই। আমাদের সবচাইতে বড় সম্পদ বঙ্গবন্ধুর 2 কন্যা, বিশেষ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনো জীবিত, তার কনিষ্ঠ কন্যা জীবিত, এখনো তারা আছেন আমাদের বুকের ভেতর। সবচাইতে বড় সাহস এবং সবচাইতে বড় সম্পদ তারা। বাংলাদেশ আওয়ামী লীগের যত শুভানুধ্যায়ী আছেন, কর্মী আছেন, যত নেতৃবৃন্দ আছেন, যারা আছেন পৃথিবীর যেই জায়গা থেকে শুনছেন, আপনাদেরকে আমি একটা কথা স্পষ্ট জানাই, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসম্ভব রকমের শক্ত আছেন। তিনি মানসিকভাবে এত বেশি চাঙ্গা আছেন, তিনি মানসিকভাবে এত শক্তিশালী আছেন যে আমরা যখন ভেঙে পড়ছি, আমরা যখন কাতর হয়ে গেছি তার কাছে, তখন তিনি শুধু একটা কথা বলছেন, অস্থির হয়েও না, অস্থির হয়ে না, ধৈর্য ধরো, ধৈর্য ধরো, আল্লাহকে ডাকো। উনি সবসময়, উনি এত স্ট্রেংথ ওনার গলার ভয়েস। আমি সবসময় একটা কথা আপনাদেরকে বলি, গত 5ই অগাস্টের পর থেকে বারবার করে বলে এসেছি, আমরা সব হারাতে পারি। এই 32 নম্বরের ঘটনা যা ঘটেছে, এটা তো তারা এখন ভেঙেছে, এর আগে তো পুড়িয়ে দিয়ে শেষ করে দিয়েছে। হয়তো বা তারা আরো ভয়ঙ্কর অ্যাটাক করবে, তারা টুঙ্গিপাড়াতে যাবে, বঙ্গবন্ধুর সমাধি অ্যাটাক করবে, যা যা আছে, যেসব চিহ্ন আছে সবখানে। আজকের এই ভিডিও করবার আমার উদ্দেশ্য হচ্ছে দুটা মেসেজ দেওয়া। সেটা হচ্ছে, নেত্রী যতদিন পর্যন্ত জীবিত আছেন, যতদিন পর্যন্ত শক্ত আছেন, আমাদের কাছে এর থেকে বড় সম্পদ নেই। নেত্রী বেঁচে আছেন, নেত্রী যদি বেঁচে থাকে, এই দেশ আমরা রিগেইন করব, এই দেশ আমাদের হবে। আমাদের ভেতর মুক্তিযুদ্ধের সমস্ত স্পিরিট বিদ্যমান, মুক্তিযোদ্ধারা যা করেছে এটা আমাদের জন্য স্ট্রেইট ওয়ে একটা যুদ্ধ। দ্বিতীয় মেসেজটা হচ্ছে, পৃথিবীর যেই প্রান্তে আপনারা যারা যারা আছেন, আমাদের অসংখ্য গুণমুগ্ধ মানুষরা রয়েছেন, অসংখ্য ভোটাররা রয়েছেন, সমর্থকরা রয়েছেন, যারা পড়াশোনা করছেন, চিন্তা করছেন, যারা কখনো রাজপথের আন্দোলনে আসেননি, যারা নীরবে নিজেদের মতন থাকেন, কিন্তু ভোটের সময় নৌকাকেই ভোট দিয়ে যান। আজকে আমাদের সেই লাইফ লাইন ইউজ করবার সময় এসেছে। পৃথিবীর যেই প্রান্ত থেকে যত রকমের পেশাজীবী আছেন, পৃথিবীর যে কোনো জায়গাতে আপনারা নিজেদের ভেতরে ঐক্যবদ্ধ হন। কিভাবে? ধরা যাক মধ্যপ্রাচ্যে, ওয়েস্টে, এশিয়াতে, ফার ইস্ট এশিয়া, যেসব যত জায়গা আছে, আফ্রিকাতে যত বাঙালি আছে যারা মুক্ত বুদ্ধির, মুক্ত চর্চার, বাংলাদেশ আওয়ামী লীগ, বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধের পক্ষের, আপনারা সবাই নিজেদের ভেতরে ঐক্যবদ্ধ হন, আলোচনা শুরু করুন। আপনারা জুম মিটিং করতে পারেন, আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপ করতে পারেন। এমনও মানুষ আছেন যারা পরিস্থিতি দেখছেন, তারা নামেননি। আমাদের যারা বাংলাদেশের গৃহবধূরা আছেন, সাধারণ মানুষরা আছেন, ছাত্ররা আছেন, যারা নীরবে এসব দেখে কাঁদছেন কালকে রাত্রে থেকে, কিন্তু কথা বলতে পারছেন না। সবাই নিজেদের ভিতরে ঐক্যবদ্ধ হন, নিজেদের ভিতরে মিটিং করেন। আপনাদের জন্য টেকনোলজি এমন ভাবে আছে, জুমে মিটিং করতে পারেন, হোয়াটসঅ্যাপে মিটিং করতে পারেন, বোটিনে মিটিং করতে পারেন, সিগন্যাল আছে, টেলিগ্রাম আছে, যেভাবে পারেন, ইমেইল আছে। সবাই সবার সাথে যোগাযোগ রাখুন। প্রত্যেকে এখন ঐক্যবদ্ধ হওয়া শুরু করেন। একটা জায়গাতে চলে যান যে আপনারা আছেন, আপনারা দেশনেত্রী, জননেত্রী, জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাথে আছেন। নিজেদের ভেতরে ঐক্যবদ্ধ হন। বড় কিছু আসছে, বড় ঘটনা ঘটবে, আমরা এইভাবে বাংলাদেশকে যেতে দেব না। আমরা ঐক্যবদ্ধ হচ্ছি, বড় সড়ো কিছুর ডাক আসবে। এই হায়নাদের, এই রাজাকারের বাচ্চাদেরকে এই দেশ থেকে রিমুভ করব, এবং আপনাদের ঐক্যবদ্ধ শক্তি আমাদের সবচাইতে বড় সম্পদ। আবারও বলছি 32 পড়েছে, ধরা যাক সবকিছু শেষ হয়ে যাচ্ছে, আমাদের কার্যালয় হয়তো বা ভেঙে দেবে, আমাদের টুঙ্গিপাড়া ভেঙে দেবে, সমস্ত কিছু। ওরা আমাদের ভেতর একটা ভয় লাগাতে চায়। আপনারা তো নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে দেশনেত্রী
কিভাবে গতকালকে এই ঘটনার মধ্য দিয়ে স্ট্রেংথ রেখে বক্তৃতা দিয়ে গেছেন। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আমাদের সবচাইতে বড় সম্পদ বঙ্গবন্ধুর দুই কন্যা, বিশেষ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনো জীবিত, তার কনিষ্ঠ কন্যা জীবিত, এখনো তারা আছেন আমাদের বুকের ভেতর। সবচাইতে বড় সাহস এবং সবচাইতে বড় সম্পদ তারা, একদম ভাঙার কিছু নেই। 75-এর পর আমরা দেখিনি, 21 বছর আমরা সহ্য করিনি, আবার আসবো, এই দেশের শাসন ক্ষমতাতে আসবো, এই দেশকে রিগেইন করব, এই দেশে এইসব হায়নার বাচ্চাদের একদিন বিচার হবে। শুধু এই সংকল্পে সবাই যে যার জায়গা থেকে ঐক্যমত্য হন। ধরা যাক ডালাসে আছেন, টেক্সাসে আছেন, নিউ ইয়র্কে আছেন, লন্ডনে আছেন, ম্যানচেস্টারে আছেন, জোহানেসবার্গে আছেন, মধ্যপ্রাচ্যের দুবাইতে আছেন, সৌদি আরবে আছেন, রিয়াদে আছেন, সেউলে আছেন, সিডনিতে আছেন, মেলবোর্নে আছেন, স্টুডেন্টরা, পেশাজীবীরা, ডাক্তাররা, ইঞ্জিনিয়াররা, ব্যারিস্টার্সরা, লয়ার্সরা, যে যেই পেশাতে আছেন সবাই একসাথে হন। আপনারা হোয়াটসঅ্যাপে গ্রুপ করতে পারেন, জুমে গ্রুপ করতে পারেন, আপনাদের যে কোনো আলাপে আলোচনাতে আমি আছি, আমি আপনাদের সাথে আছি, আমরা সবাই আছি। এই ভিডিওর নিচে আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিব। যে কোনো প্রয়োজনে যে কোনো সময় আমার সাথে যোগাযোগ করবেন। যদি কোনো ধরনের প্রয়োজন হয় আমরা একসাথে কাজ করব। সারা পৃথিবী থেকে মানুষ ঐক্যবদ্ধ হন, এই হায়নার বাচ্চাদেরকে, রাজাকারের বাচ্চাদেরকে আমরা এই দেশ থেকে নির্মূল করব। তো সম্মানিত দর্শক শ্রোতা, আশা করছি আপনারা দুইটা ভিডিও ফুটেজ মনোযোগ সহকারে দেখেছেন। নোবেলজি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজি ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশে চাঞ্চল্যের ঘটনা ঘটেছে। তার মধ্যে থেকে আমি আপনাদেরকে যে কয়টা ভিডিও ফুটেজ দেখাচ্ছি তাও বুঝতে পেরেছেন। এই বিষয়ে আপনাদের একটি গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করবেন। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।